বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। আশা করি এই বৈশ্বিক দুর্যোগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত নিয়মনীতিগুলো তোমরা মেনে চলছো এবং সবাই ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 লেকচার নাম্বার 2-এ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক হিসাবরক্ষণ, রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমরা যে টপিক দুটো সিলেকশন করেছি সেটা হচ্ছে লেনদেনের ধারণা এবং হিসাব সমীকরণ। সবার আগে জেনে নেওয়া যাক লেনদেনের আবিধানিক অর্থটা কি। লেনদেন কথাটা এসছে কোত্থেকে? লেনদেন এটার আবিধানিক অর্থ হচ্ছে, লেন মানে হচ্ছে গ্রহণ এবং দেন শব্দের অর্থ হচ্ছে প্রদান। এটাকে আরো ইজি ভাবে বলা যায়, লেন মানে হচ্ছে নেওয়া এবং দেন শব্দের অর্থ মানে হচ্ছে দেওয়া। লেনদেন মানে নেওয়া এবং দেওয়া, আদান এবং প্রদান। অর্থাৎ এখানে যে কোনো লেনদেনের দুইটি পক্ষ থাকে, একটা সুবিধা গ্রহণ করে থাকে আর একটা সুবিধা প্রদান করে থাকে। তাহলে লেনদেনের সংজ্ঞা নিয়ে আমরা একটু কথা বলি। লেনদেন কাকে বলে? লেনদেন হচ্ছে একটি ঘটনা যা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে। তাহলে এখানে লেনদেনের মেইন দুইটা এলিমেন্ট হচ্ছে, ঘটনার মেইন দুইটা এলিমেন্ট হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। যদি ব্যবসায়ের আর্থিক অবস্থা অথবা অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য করা সম্ভব না হয়, তাহলে সেটা আমাদের লেনদেনের আওতায় আসবে না, এটা লেনদেনের বাইরে থাকবে। আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। ধরে নেওয়া যাক আমাদের বিজনেসের মালিকের মেয়ের জন্মদিন, মালিক 5,000 টাকা দিয়ে একটা খেলনা উপহার দিলেন তাকে। এটা কি হবে? এই ঘটনাটা কি আমাদের লেনদেন হবে? শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে এই ঘটনার সাথে আমাদের বিজনেসের কোনো সম্পর্ক নাই। যেহেতু বিজনেসের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমাদের বিজনেসের লেনদেন হবে না। কিন্তু যদি মালিকের মেয়ের জন্মদিনের যে গিফট, সেই গিফটটা যদি আমাদের বিজনেস থেকে দেয়া হতো, গিফটের টাকাটা, তাহলে সেটা আমাদের বিজনেসের সুস্পষ্ট আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হতো এবং এটাকে আমরা লেনদেন বলতাম। তাহলে লেনদেন কয়ভাবে হতে পারে? লেনদেন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে এক্সটার্নাল লেনদেন অর্থাৎ এক্সটার্নাল ট্রানজ্যাকশন, আর একটা হচ্ছে ইন্টারনাল ট্রানজ্যাকশন অর্থাৎ বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেনটা কি? বাহ্যিক লেনদেন হচ্ছে আমাদের বিজনেসের প্রাত্যহিক যে লেনদেনগুলো হয়, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বেতন প্রদান করা, ভাড়া প্রদান করা, সম্পত্তি ক্রয় করা অথবা কোনো পণ্য ক্রয় করা, এটসেট্রা এটসেট্রা। অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে এটা বিজনেসের মধ্যে, বিজনেসের অভ্যন্তরেই দুইটি পক্ষকে প্রভাবিত করবে এবং এখানেও এই ঘটনাটা আর্থিক মাপকাঠিতে নিরূপণ করা হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন করা হবে। যেমন অবচয় বা ডেপ্রিসিয়েশন। অবচয় কথাটা আসলে আরো একটা কথা মনে আসে, সেটা হচ্ছে অপচয়। অপচয় জিনিসটা কি? অপচয় জিনিসটা হচ্ছে আমাদের প্রয়োজনের বাইরে কোনো কিছু খরচ করা, অর্থাৎ যেটা দরকার নাই সেটাও খরচ করা। এই ধরনের লেনদেন আমাদের, এই ধরনের ফিনান্সিয়াল ফিনান্সিয়াল যে ক্ষতি, এটা আমাদের কাম্য নয়, এটা অ্যাভয়েড করা উচিত। তোমরা অবশ্যই অ্যাভয়েড করবা। আর ব্যবসায়ের জন্য যে অপচয়ের কথা আমরা বলছি বা ডিপ্রিসিয়েশনের কথা বলছি, এটা হচ্ছে ব্যবসায়ের অবশ্যম্ভাবী এবং অন্য আর 10টা খরচের মতোই একটা খরচ। অবচয়টা হচ্ছে কোনো সম্পত্তি ক্রমাগত ব্যবহারের ফলে অথবা শুধুমাত্র সময় অতিবাহিত হওয়ার ফলে ওই সম্পদের যে ভ্যালুটা ডিক্রিজ করে বা মূল্যাবনতি ঘটে বা মূল্যটা কমে যায়, এটাকেই বলা হয় মূলত অবচয়। আমরা অবচয় চ্যাপ্টার সামনে পাবো, তখন আরো ডিটেলস এটা নিয়ে কথা বলবো। তাহলে অবচয় জিনিসটা কি? কোনো সম্পত্তি ব্যবহারের কারণে ভ্যালু ডিক্রিজ করা। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি,
আমরা বিজনেসের জন্য আসবাবপত্র ক্রয় করলাম 5,000 টাকা দিয়ে। আচ্ছা বলো তো, আমরা যদি ওই সম্পদটা 1 বছর পরে বিক্রি করি তাহলে কি আমাদের 5,000 টাকা আসবে? অবশ্যই আসবে না। কেন আসবে না? কারণটা হচ্ছে এই আসবাবপত্র আমরা ব্যবহার করেছি এবং এটার লাইফটা ডিক্রিজ করেছে, অর্থাৎ আয়ুষ্কাল ডিক্রিজ করেছে, কমেছে। এই জন্য ধরা গেল আমরা এই সম্পদটা বিক্রি করলাম 1 বছর পরে 3,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের ক্ষতি কত টাকা হলো, বা আমাদের টাকা নাই হয়ে গেল কত? 2,000 টাকা। এই 2,000 টাকাকে আমরা সাধারণ ভাষায় অবচয় বলতে পারি। এই অবচয়টাই হচ্ছে বিজনেসের একটা অভ্যন্তরীণ লেনদেন বা ইন্টারনাল ট্রানজ্যাকশন। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আমরা এবার নেক্সট আলোচনায় যাচ্ছি। লেনদেন হতে গেলে কি কি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে? 1 নম্বরে এখানে বলা হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। আমরা এটা নিয়ে একটু আগে কথা বলেছি। যে কোনো লেনদেন অর্থাৎ যে কোনো ঘটনাকে লেনদেন হতে গেলে সেটা অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। ব্যাপারটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধরা যাক বিমান ক্রাশের কারণে আমাদের দক্ষ একজন পরিচালক নিহত হলেন, তাহলে বিজনেসে নিশ্চয়ই একটা ক্ষতি হয়েছে, কিন্তু এটা কত টাকার ক্ষতি হয়েছে এটা পরিমাপ করা কখনোই সম্ভব না। কাজে এই ধরনের কোনো ঘটনা এটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করব না। যদি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয় তাহলে কেবল সেটা লেনদেন হিসেবে আমরা গ্রহণ করব। এরপরে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ কোনো ট্রানজ্যাকশন যদি কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন না করে বা আর্থিক অবস্থার পরিবর্তন না হয় তাহলে ওই ধরনের ঘটনাকে আমরা কখনোই লেনদেন বলতে পারি না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ক্রয় ফরমায়েশ। ক্রয় ফরমায়েশ মানে হচ্ছে পারচেজ করার, গুডস পারচেজ করার যে অর্ডারটা দেওয়া হয় যে আমার এই গুডসগুলো লাগবে। আমরা সাধারণত হোলসেলার যারা তাদের কাছ থেকে তাদের কাছে এরকম অর্ডারগুলো প্রদান করে থাকি। তোমরা খেয়াল করো, আমরা ক্রয় ফরমায়েশ প্রেরণ করেছি, অর্থাৎ ক্রয়ের জন্য অর্ডার করেছি, বাট এখনো ক্রয় করি নাই। যেহেতু ক্রয় করা হয় নাই সেহেতু আমাদের প্রতিষ্ঠানের আর্থিকভাবে কোনো পরিবর্তন হয়নি। যেহেতু আর্থিকভাবে এখনো পরিবর্তন হয়নি, এই ধরনের ঘটনা কখনোই লেনদেন হিসেবে আসবে না। তাহলে লেনদেন হিসেবে আসতে গেলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হতে হবে। তারপরে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা ঘটনায় বা যে কোনো ঘটনা বা যে কোনো লেনদেন যদি একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং সেটা যদি আলাদা কোনো ডেটে সম্পন্ন হয়ে থাকে তাহলে আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশন বা প্রত্যেকটা লেনদেনকে আলাদা আলাদা হিসেবে আমরা দেখাবো, অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো সম্পর্ক থাকবে না। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, আমরা বাকিতে পণ্য ক্রয় করলাম 2,000 টাকা। তাহলে আমরা বাকিতে যে পণ্যটা ক্রয় করলাম 2,000 টাকা, এটা একটা ঘটনা এবং এটা একটা লেনদেন। 5 দিন পরে আমাদের পাওনাদারকে সমুদয় অর্থ প্রদান করা হলো। তাহলে আমরা সমুদয় অর্থ প্রদান করলাম কেন? কারণ আমরা এর আগে বাকিতে ক্রয় করেছি। ঘটনা কিন্তু একটা ঘটনার ডেট চলে গেল দুইটাতে। ঘটনা একটা হওয়ার পরেও আমরা দুইটা ডেটে যে দুইটা ঘটনা ঘটিয়েছি এখানে সম্পূর্ণভাবে প্রত্যেকটা ডেটের ঘটনাকে এক একটা পূর্ণাঙ্গ লেনদেন হিসেবে গণ্য করব। এরপরে হচ্ছে দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই হতে পারে, অর্থাৎ দৃশ্যটা দেখাও যেতে পারে আবার নাও দেখা যেতে পারে। আমরা একটু আগে যে কি বলে আমরা যে লেনদেনের ধারণা আলোচনা করতে গিয়ে যে বিষয়টা এনেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন আর একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। আসলে এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। এর একটা বড় উদাহরণ হচ্ছে সব লেনদেনেই যে দৃশ্যমান হবে এমন কোনো কথা নাই। যদি দৃশ্যমান নাও হয়, কিছু কিছু ঘটনা দৃশ্যমান হয় না, যেমন অবচয়টা দৃশ্যমান না হলেও এটা আমাদের অ্যাসেটের ভ্যালুকে ডিক্রিজ করে এবং একটা এক্সপেন্সকে ইনক্রিজ করে, এই জন্য ওটাকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে। তারপর হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে হচ্ছে দুইটা সত্তা, দ্বৈত মানে দুই। এখানে প্রত্যেকটা লেনদেনের জন্য দুইটি সত্তা থাকবে, একটি সুযোগ সুবিধা গ্রহণ করবে আর একটা সুযোগ সুবিধা প্রদান করবে, অর্থাৎ ফ্যাসিলিটিস রিসিভার হবে একটা, আরেকটা হচ্ছে ফ্যাসিলিটিস গিভার।
ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক জিনিসটা কি আসলে? ঐতিহাসিক জিনিসটা হচ্ছে পূর্বে যে ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ পূর্বে যে ঘটনাটা ঘটে গেছে সেই সমস্ত ঘটনাও আমাদের অ্যাকাউন্টিং এর মধ্যে লেনদেন হিসেবে আসতে পারে। যেমন এর উদাহরণ হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপর হচ্ছে প্রামাণ্য ঘটনা। লেনদেন হতে গেলে অবশ্যই প্রয়োজনীয় প্রমাণক থাকতে হবে। প্রয়োজনীয় প্রমাণক কি হতে হবে? একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা বোঝাতে পারি। যদি আমরা কোনো কল কবজা ক্রয় করি, কল কবজা ক্রয় করার আগে যে ক্রয় করার যে সিস্টেম, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই কোটেশন আগে কালেক্ট করতে হবে, তারপরে হচ্ছে পারচেজ অর্ডার যেতে হবে, তারপরে হচ্ছে তোমার একটা মেমো থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে প্রমাণক, ওই অ্যাসেটটা পারচেজ করার প্রমাণক। যদি প্রমাণক না থাকে তাহলে নিরীক্ষক ইচ্ছা করলে তোমার ওই কি বলে মেশিন পারচেজের ঘটনাকে লেনদেন হিসেবে গণ্য নাও করতে পারেন। তারপর হচ্ছে লিপিবদ্ধের ভিত্তি। আমরা আপাতত জেনে নিই লিপিবদ্ধের ভিত্তি হচ্ছে দুইটা, অর্থাৎ ট্রানজ্যাকশন দুইভাবে সম্পন্ন হতে পারে, একটা হচ্ছে নগদে আর একটা হচ্ছে বাকিতে। তাহলে লিপিবদ্ধের ভিত্তি হবে নগদ ভিত্তি এবং আর একটা হচ্ছে বাকির ভিত্তি। তারপরে হচ্ছে হিসাব সমীকরণ। আমাদের আজকের আলোচনার আরো একটা বিষয় আছে হচ্ছে হিসাব সমীকরণ। সুতরাং আমরা এবার সরাসরি হিসাব সমীকরণে চলে যাচ্ছে, সেখানে আমরা বুঝতে পারবো যে সেটা লেনদেনের উপরে কি বৈশিষ্ট্য রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আলোচনায় হিসাব সমীকরণ। বা ইংরেজিতে যাকে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন। তা সবার আগে আমাদের বুঝতে হবে এই সমীকরণ বা ইকুয়েশন জিনিসটা কি। আসলে সমীকরণ বা ইকুয়েশন মানে হচ্ছে মিলানো, অর্থাৎ একটি পক্ষের সাথে আরেকটি পক্ষের মিলকরণের নামে হচ্ছে ইকুয়েশন। যেমনটি আমরা মাধ্যমিকে বীজগণিতের মধ্যে বিভিন্ন সময় করে এসেছি, ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত, বা এভাবে আমরা লিখছিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ লেফট হ্যান্ডে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া থাকে সেটার মান আমরা ধরে নিচ্ছি, আমরা ক্যালকুলেশন করে 5 পেয়েছি, এবং রাইট হ্যান্ড সাইডে যে প্রবলেম দেওয়া আছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটার মানও যদি 5 হয় তাহলে উভয় পক্ষ প্রমাণিত হয়ে যায়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের অ্যাকাউন্টিং এর মধ্যেও এরকম একটা সমীকরণ রয়েছে, যে সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই। তার এতে কি হয়? এ মানে হচ্ছে অ্যাসেটস বা সম্পদ সমূহ। তারপরে এখানে আছে হচ্ছে এল। এল মিন্স লায়াবিলিটিস বা দায় সমূহ। আরেকটা হচ্ছে ও ই, ওনার্স ইকুইটি, বা এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা মালিকানা দাবি বলা চলে। আমরা মালিকানা দাবি নিলাম বা মালিকানা সত্ত্ব। তাহলে অ্যাসেটস বা সম্পদ, সম্পদ কাকে বলে? সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিষেবা। যে কোনো ব্যবসার মালিকানা, এটা যে কোনো ব্যবসার মালিকানাধীন থাকে এবং এর মাধ্যমে মুনাফা অর্জন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এটা হচ্ছে একটা পরিষেবা, যে পরিষেবার মালিকানা থাকে সরাসরি ব্যবসায় প্রতিষ্ঠান, এবং এটা মুনাফা অর্জন করার কাজে ব্যবহৃত হয়। যেমন কল কবজা, তারপরে হচ্ছে আসবাবপত্র ইত্যাদি। লায়াবিলিটিস বা দায়টা কি? লায়াবিলিটিস বা দায়টা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসা একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করে বা পরিশোধ করতে বাধ্য হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা তৃতীয় পক্ষের, অর্থাৎ বিজনেসের সম্পদের উপর তৃতীয় পক্ষের একটা দাবি। উদাহরণ দিয়ে বলা যায় পাওনাদার।
তারপরে হচ্ছে ঋণ ইত্যাদি। এরপর হচ্ছে ওই ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বা মালিকানা দাবি, আসলে সত্যই লেখা উচিত ছিল। ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের যে দাবি, অর্থাৎ আমরা যে বিজনেসটা করছি সেই বিজনেসে আমাদের মোট সম্পত্তিটাকে যার উপরে, অর্থাৎ যিনি দাবি করেন তিনি হচ্ছেন মালিক বা ওনার। তাহলে মালিকের দাবি, তাই আচ্ছা, মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের যে দাবি আমরা একটু আগে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে লায়াবিলিটিস হচ্ছে তৃতীয় পক্ষ। তাহলে তৃতীয় পক্ষের অর্থাৎ মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবিটা বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে মালিকানা। মালিকানা সত্ত্ব, এটা বারবার ভুল হচ্ছে, আমি এটা সত্যই লিখে দিচ্ছি, মালিকানা সত্ত্ব। যেমন এই মালিকানা সত্ত্ব আমরা যে নামে ডাকি না কেন, অ্যাকচুয়ালি আমরা যেটা চিনি সেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। আচ্ছা, এখন আমরা আলোচনা করব সাধারণত আমি আমার শিক্ষকতা জীবনে যতজন স্টুডেন্টস পেয়েছি তাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো মূলধন জিনিসটা কি, অ্যাসেট না লাইবিলিটি? ম্যাক্সিমাম আমার মনে হয় যে এটা 99% অ্যান্সার দিয়েছিল মূলধন হচ্ছে একটা সম্পদ। আসলে মূলধন দেখা মাত্রই সম্পদ মনে হয়, কিন্তু আসলে মূলধন হচ্ছে একটা বিজনেসের পিওর লায়াবিলিটি অর্থাৎ দায়। এটাকে আমরা কেন দায় বলবো তার জন্য একটা স্ট্রাকচার দিয়ে আমি তোমাদের বোঝাই দিচ্ছি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, এটা হলো ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের এটা হচ্ছে মালিক ইনভেস্ট করেছেন ধরলাম 50,000 টাকা। এখন ব্যবসা প্রতিষ্ঠান বড় হওয়ার কারণে আরো কিছু মূলধনের দরকার, কিন্তু মালিকের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তিনি ইনভেস্ট করতে পারছেন না। তিনি কি করবেন তখন? তিনি তখন ঋণ করবেন। কার কাছ থেকে? ঋণ প্রদানকারী অনেকগুলো সংস্থা আছে, আমরা ধরে নিলাম এটা ব্যাংক। ব্যাংকের কাছ থেকে ঋণ, সোজা কথা হচ্ছে যেটাকে আমরা আরো বেশি চিনে থাকি লোন হিসেবে। তাহলে আমাদের বিজনেসটা কি করলো? মালিকের কাছ থেকে 50,000 টাকা নিয়ে ব্যবহার করেছে। এরপর আরো টাকার দরকার হয়েছে, তখন তিনি কি করলেন? মালিক ব্যবসার হয়ে ঋণ গ্রহণ করলেন, অর্থাৎ লোন গ্রহণ করলেন। আচ্ছা, এখন বলো তো দেখি এই ঋণটা অ্যাসেট না লায়াবিলিটি, অর্থাৎ সম্পদ না দায়? অবশ্যই এটা হচ্ছে একটা দায়। তাহলে ঘটনা হচ্ছে ব্যবসায় ইচ্ছা করলে তার মালিকের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারে, আবার যদি মালিকের কাছে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে সে ঋণ গ্রহণ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে ঋণ নেওয়া যে কথা, মালিকের এই মূলধনটাও একই কথা। আমি বলতে চাইছি ঋণটা যদি দায় হয় তাহলে মূলধন কখনোই অ্যাসেট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা হচ্ছে একটা পিওর দায়। তবে এই দায়টা হচ্ছে আমাদের ইন্টারনাল, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটি, এটা আমাদের বিজনেসের ভিতর থেকে, আর এটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি, এটা বিজনেসের বাইরে থেকে। সুতরাং মূলধন হচ্ছে একটা দায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিজনেসের যে সম্পদটা আমরা অর্জন করে থাকি, অর্থাৎ যেটাকে আমরা সৃষ্ট সম্পদ বলতে পারি, এই সৃষ্ট সম্পদ আসলে আসে কোত্থেকে? তোমরা খেয়াল করো, বিজনেসের যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটই কিন্তু আসছে কোনো না কোনো দায় থেকে, হয় ইন্টারনাল দায় থেকে, নয় এক্সটার্নাল দায় থেকে। তাহলে আমরা এই কথা বলতে পারি একটি প্রতিষ্ঠানের সম্পদ সৃষ্টি হয় দায় থেকে। এই দায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে এক্সটার্নাল। আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে এটা আলোচনায় নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে সৃষ্ট সম্পদ। সৃষ্ট সম্পদটা এটা কোন জায়গা থেকে আসতে পারে? সৃষ্ট সম্পদটা এটা আসতে পারে মালিকের মূলধন থেকে, অর্থাৎ মালিক যেটা বিনিয়োগ করেন সেই বিনিয়োগ করার টাকা দিয়ে আমরা এই সম্পদটা পারচেজ করতে পারি বা কিনতে পারি। আর একটা হচ্ছে দায়, যেটা হচ্ছে তৃতীয় পক্ষ দিয়ে থাকে, অর্থাৎ এটা হচ্ছে মালিক পক্ষ আর এটা হচ্ছে তৃতীয় পক্ষ।
এই তৃতীয় পক্ষের কাছ থেকে যে টাকাটা আমরা বিজনেসে পেয়ে থাকি সেই টাকার বিনিময়ে কিন্তু আমাদের সম্পদটা অর্জিত হয়। আর এই সম্পদটা অর্জিত হয়, সম্পদ মানে কি আমরা দেখেছিলাম আমাদের সমীকরণটা ছিল A = L + OE। তোমরা খেয়াল করো, এখানে সৃষ্ট সম্পদ মানে হচ্ছে A অ্যাসেটস, এখানে মূলধন মানে হচ্ছে OE ওনার্স ইকুইটি, যেটাকে আমরা মূলধন বলে থাকি সোজাসুজি, আর একটা হচ্ছে লায়াবিলিটি বা L। তাহলে খেয়াল করো, এখানে ওইর সাথে এলটা প্লাস হলে এ এর সমান হয়। অর্থাৎ এখানে মালিক পক্ষ যদি বিজনেসে 1 লাখ টাকা নিয়ে আসে, আমরা আরেকটু স্পষ্ট করে সেটা বলে দিই। এখানে এটা হচ্ছে সম্পদ বা অ্যাসেটস, আর একটা হচ্ছে লায়াবিলিটি বা দায়, যেটা হচ্ছে লায়াবিলিটি, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওই। আমরা ধরে নিলাম মালিক বিজনেসে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন। যদি মালিক বিজনেসে, এখানে আরেকটা কথা বলে রাখি, মালিকানা সত্ত্বের একটা কি বলবো নীতিমালা আছে বা রীতি আছে, সেটা হচ্ছে মালিক সবসময় বিজনেস থেকে আলাদা থাকেন। অর্থাৎ মালিক এবং বিজনেস কখনোই দুটি এক হতে পারে না। মালিক তার বিজনেস থেকে সবসময় আলাদা। অর্থাৎ মালিক হচ্ছেন ইনভেস্টর, এখানে দায় যেটা সেটাও হচ্ছে এক ধরনের ইনভেস্টর, ইনারা হচ্ছেন ইনভেস্টর, তবে ইনারা হচ্ছে এক্সটার্নাল, ইনি হচ্ছেন ইন্টারনাল ইনভেস্টর। ধরলাম মালিক প্রতিষ্ঠানে 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, তাহলে আমরা অ্যাসেট পেলাম কত টাকা বা ক্যাপিটাল পেলাম 1 লাখ টাকা। আবার মালিকের এই বিনিয়োগটা সরাসরি নগদ টাকা হবে এমন কোনো কথা নাই, এটা নগদে হতে পারে, মালিক কোনো সম্পদ নিয়ে আসতে পারেন, অথবা মালিক কোনো পণ্য বা গুডস বিজনেসের মধ্যে নিয়ে আসতে পারেন। আমরা ধরে নিলাম মালিক 1 লাখ টাকা বিজনেসে বিনিয়োগ করেছেন, তাহলে আমাদের বিজনেসের সম্পদ বৃদ্ধি পেল 1 লাখ টাকা, এবং মালিকানা সত্ত্ব এখানে মালিকানার দাবি বৃদ্ধি পাবে 1 লাখ টাকা। আবার আগে যেমনটা বলেছি সেখান থেকে আবার একটু রেফারেন্স দিয়ে বলি, ধরা যাক মালিকের এই 1 লাখ টাকা বিনিয়োগ করার ফলে মালিকের কাছে আর কোনো টাকা নাই, কিন্তু বিজনেসে আরও টাকার দরকার, বিজনেস বড় করার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক। তখন মালিক কি করবে, এই এক্সটার্নাল যে দায়টা আছে সেখান থেকে ব্যাংক থেকে ঋণ নিতে পারে। ধরে নিলাম ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা, তাহলে ব্যাংক থেকে যে ঋণটা নেওয়া হলো এর ফলে সম্পদ বৃদ্ধি পাবে কত, সম্পদও বৃদ্ধি পাবে 1 লাখ টাকা। তাহলে এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড হয় আর এটা যদি আমাদের রাইট হ্যান্ড সাইড হয়, তাহলে এবার আমরা যোগ করে দেখি কত হয়। এখানে হবে 2 লাখ টাকা, এবং এখানেও 1 লাখ এবং 1 লাখ মিলে হবে 2 লাখ টাকা। তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বোথ আর ইকুয়াল। তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা বলছে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওই, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মূলধন, এটা সবসময় সমান থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই থাকবে। আমরা পরবর্তীতে হিসাব সমীকরণের আরও কিছু বিষয় যেটা পরীক্ষায় আসে, যেমন কোনো ট্রানজ্যাকশন বা কোনো লেনদেন হিসাব সমীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করে বা কীভাবে প্রভাব ফেলে, আমরা সে বিষয়টা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটা এখনই শেষ করছি। খোদা হাফেজ।